আসুন চিন্তা করা যাক এখানে কী ধরনের বিক্রিয়া ঘটতে পারে। এখানে এই অণুটা আছে, আমি এর নামকরণের ঝামেলায় যাব না, সেটা করতে অনেক সময় লেগে যাবে। এখন এটা মিথানলে দ্রবীভূত আছে, এটা মিথানলে দ্রবীভূত আছে। এখানে কোন ধরনের বিক্রিয়া হবে সেটার জন্য আমরা SN2, SN1, E2 আর E1 বিক্রিয়ার দিকে দেখব। যেখান থেকে শুরু করা যায় বা আমি যেখান থেকে শুরু করতে পছন্দ করি তা হলো দ্রাবকটার দিকে দেখা। আমরা যখন বের করতে পছন্দ করি যে কোন ধরনের বিক্রিয়া ঘটবে, তখন এটা চিন্তা করাটা গুরুত্বপূর্ণ যে দ্রাবকটা প্রোটিক নাকি এপ্রোটিক। আপনি যদি এই দ্রাবক মিথানলের দিকে দেখেন তবে এটা হলো প্রোটিক দ্রাবক, এটা প্রোটিক দ্রাবক। আপনার যদি প্রোটিক মানে কি তা মনে না থাকে তবে বলছি, এর অর্থ হলো দ্রাবকে চারপাশে প্রোটন ভেসে বেড়াচ্ছে, এরা এক অণু থেকে বের হয়ে এসে আরেক অণুতে যেতে পারে। আর মিথানল যে প্রোটিক এটা জানার কারণ হলো এখানে হাইড্রোজেন অনেক বেশি তড়িৎ ঋণাত্মক অক্সিজেনের সাথে বন্ধনে যুক্ত আছে। তাহলে যে কোনো মুহূর্তে একটা মিথানলের অণু থেকে অক্সিজেন হাইড্রোজেনের ইলেকট্রনটা নিয়ে নিতে পারে, আর হাইড্রোজেনটা তখন ইলেকট্রন হারিয়ে হাইড্রোজেন প্রোটন হিসেবে চারপাশে ঘুরে বেড়াবে, কারণ এর কোনো নিউট্রন নেই। তাহলে এটা হলো একটা প্রোটিক দ্রাবক। এখন আপনি বলতে পারেন যে কোনো কিছুতে হাইড্রোজেন থাকলেই কি সেটা প্রোটিক দ্রাবক হবে? এর উত্তর হলো না। কতগুলো হাইড্রোজেন যদি কার্বনের সাথে যুক্ত থাকে তবে সেটা প্রোটিক হবে না, কারণ কার্বন এত বেশি তড়িৎ ঋণাত্মক নয় যে এটা হাইড্রোজেনের ইলেকট্রন নিয়ে নিতে পারবে আর হাইড্রোজেন মুক্ত হয়ে ভেসে বেড়াবে। এরকমটা হবে যদি হাইড্রোজেন অক্সিজেনের মতো অনেক তড়িৎ ঋণাত্মক পরমাণুর সাথে যুক্ত থাকে, তাহলে এটা হলো প্রোটিক। আমরা যতগুলো বিক্রিয়া দেখেছি তাতে দ্রাবকটা যদি প্রোটিক হয় তবে সেটা বিশেষ ধরনের বিক্রিয়ার অনুকূল হয়। আরও ভালোভাবে এটা নিয়ে চিন্তা করার উপায় হলো এটা কোনো কোনো বিক্রিয়ার জন্য প্রতিকূল হয়। এটা আমাদের বলে যে এখানে SN2 অথবা E2 বিক্রিয়া হওয়ার সম্ভাবনা কম। এর পেছনে যুক্তিটা হলো SN2 বিক্রিয়ার জন্য খুব শক্তিশালী নিউক্লিওফাইলের দরকার হয়, আর E2 বিক্রিয়ার জন্য শক্তিশালী ক্ষারের দরকার হয়। এখন এই চারপাশে যদি প্রোটন ভেসে বেড়ায় তবে নিউক্লিওফাইল অথবা ক্ষারটার সাথে প্রোটনের বিক্রিয়া হতে পারে, তখন সাবস্ট্রেটের সাথে এর বিক্রিয়া করার সম্ভাবনা কমে যাবে। তাহলে প্রোটিক দ্রবণ SN2 বা E2 বিক্রিয়ার জন্য প্রতিকূল। এখানে যে বিক্রিয়া ঘটতে পারে তা হলো SN1 অথবা E1 বিক্রিয়া, SN1 অথবা E1 বিক্রিয়া। এই দুইটার ক্ষেত্রেই লিভিং গ্রুপটাকে নিজে থেকে বের হয়ে যেতে হবে, আর চারপাশে প্রোটন থাকলে তার লিভিং গ্রুপটাকে কিছুটা সুস্থিত হতে সাহায্য করতে পারে। তাহলে এখানে SN2 আর E2 হওয়ার সম্ভাবনা কম এবং SN1 আর E1 হওয়ার সম্ভাবনা বেশি। এক্ষেত্রে এই দুইটা বিক্রিয়া হতে পারে। এরপর চিন্তা করতে হবে লিভিং গ্রুপটা নিয়ে, বা দেখতে হবে যে এখানে আদৌ কোনো লিভিং গ্রুপ আছে কি না। আর এখানে এই অণুটাতে যা যা আছে কার্বন বা হাইড্রোজেন এগুলো আমরা আগেই দেখেছি, শুধুমাত্র এই আয়োডিন ছাড়া। এখানকার এই আয়োডিন ছাড়া সব কিছুই আমরা আগে দেখেছি। আমরা জানি যে আয়োডিন হলো একটা ভালো লিভিং গ্রুপ। ভালো লিভিং গ্রুপের কারণে SN2 অথবা E2 বিক্রিয়ার সম্ভাবনা কমবে এমনটা নয়, এই দুটো বিক্রিয়াও ভালো লিভিং গ্রুপ থাকলে ভালো হয়। কিন্তু SN1 বা E1 বিক্রিয়ার জন্য এটা একটা প্রয়োজনীয় শর্ত। মনে রাখবেন যে SN1 এবং E1 উভয় বিক্রিয়াতেই প্রথম ধাপে লিভিং গ্রুপটা নিজে থেকে বেরিয়ে যায়, এটাই হলো বিক্রিয়ার হার নির্ধারণী ধাপ। তাহলে SN1 আর E1 ঘটার জন্য এটা একটা পূর্ব শর্ত। এখন পর্যন্ত আমরা এখানে এমন কিছু দেখিনি যাতে মনে হয় যে SN1 অথবা E1 বিক্রিয়া হবে না। এখানকার এটা একটা ভালো লিভিং গ্রুপ, এটা লেখা যাক, এটা একটা ভালো লিভিং গ্রুপ। আর শেষে আমরা এখানে যে কার্বনটা থেকে এটা বেরিয়ে যাচ্ছে সেটা নিয়ে চিন্তা করতে পারি। এখনো পর্যন্ত সব কিছুই SN1 আর E1 এর দিকে নির্দেশ করছে। আর শেষ ব্যাপারটা হলো এই লিভিং গ্রুপটা যখন বেরিয়ে যায় তখন যে কার্বনের সাথে এটা এখন যুক্ত আছে সেটা একটা কার্বোক্যাটায়ন গঠন করে, আর সেই কার্বোক্যাটায়নটা যথেষ্ট সুস্থিত হওয়ার জন্য এটা অন্তত একটা সেকেন্ডারি কার্বোক্যাটায়ন হতে হবে, যেটা অন্তত দুইটা কার্বনের সাথে বন্ধনে যুক্ত থাকবে। কিন্তু এখানে এটা তিনটা কার্বনের সাথে যুক্ত, এটা একটা টারশিয়ারি কার্বন। এখন যে কার্বনের সাথে লিভিং গ্রুপটা যুক্ত আছে সেটা একটা টারশিয়ারি কার্বন, এটা 1 2 3 তিনটা কার্বনের সাথে যুক্ত, তাই এটা একটা টারশিয়ারি কার্বন। তাহলে প্রকৃতপক্ষে এটা একটা সুস্থিত কার্বোক্যাটায়ন হবে। এটা একটা টারশিয়ারি কার্বন যেটা SN1 এবং E1 বিক্রিয়ার জন্য অনুকূল। এখানে সবগুলো ক্লু বলছে যে এখানে SN1 অথবা E1 বিক্রিয়া হতে হবে। আসলে এই দুইটাই ঘটবে। এবার বিক্রিয়া কৌশল নিয়ে চিন্তা করা যাক। এখন একদম প্রথম ধাপে লিভিং গ্রুপটা বেরিয়ে যাবে এই দুইটার যে কোনো বিক্রিয়াতেই। এখন এই আয়োডিনের ইতোমধ্যেই 7টা যোজ্যতা ইলেকট্রন আছে, 1 2 3 4 5 6 7। আর প্রথম ধাপে যেটা হলো SN1 অথবা E1 বিক্রিয়ার হার নির্ধারণী ধাপ, তাতে
আয়োডিন এই কার্বন হতে একটা ইলেকট্রন নিয়ে নেবে। আমি এই ইলেকট্রনটা সবুজ রং দিয়ে দেখাই। এখানকার এই ইলেকট্রনটা আয়োডিন নিয়ে নেবে এবং আয়োডিনে পরিণত হবে, আর কার্বনটা একটা ইলেকট্রন হারিয়ে কার্বোক্যাটায়নে পরিণত হবে। তাহলে এই প্রথম ধাপটার পরে আমরা এরকম কিছু একটা পাবো। এটা হলো মূল অণুটা। তাহলে এই তীর চিহ্নটা আমরা এতদূর পর্যন্ত বাড়িয়ে দিতে পারি। এটা পরিষ্কার যে এটা আমাদের পরবর্তী ধাপ। এখন এখানে কি ঘটলো, এই টারশিয়ারি কার্বনটা তার ইলেকট্রন হারালো, তাই এখানকার এই কার্বনটার এবার একটা পজিটিভ চার্জ আছে। এটা একটা টারশিয়ারি কার্বোক্যাটায়ন, আর এই আয়োডিন এবার আয়োডাইডে পরিণত হয়েছে। এটা মূল অণুটা থেকে বেরিয়ে গিয়েছে। এটার 7টা যোজ্যতা ইলেকট্রন ছিল, 1 2 3 4 5 6 7। এটা কার্বন হতে আরেকটা ইলেকট্রন নিয়েছে। আমি এটা সবুজ রং দিয়ে দেখাই। এটা কার্বন হতে আরও একটা ইলেকট্রন নিয়েছে, তাই এটা এবার আয়োডাইড অ্যানায়নে পরিণত হয়েছে। এখানকার এই ধাপটা SN1 এবং E1 দুইটা বিক্রিয়াতেই হয়, লিভিং গ্রুপটা বেরিয়ে যায়। এখন এরপরে এই দুইটার মধ্যে পার্থক্য দেখা যায়। SN1 বিক্রিয়ায় লিভিং গ্রুপটা একটা দুর্বল নিউক্লিওফাইল দিয়ে সাবস্টিটিউটেড বা প্রতিস্থাপিত হয়, আর E1 বিক্রিয়ায় এটা দুর্বল ক্ষার একটা বেটা হাইড্রোজেনকে বের করে নেয় আর একটা অ্যালকিন গঠিত হয়। আলাদাভাবে এগুলো করা যাক, এগুলো আলাদাভাবে করি। এখানে আমি SN1 বিক্রিয়াটা করব, আর ডান দিকে আমি E1 বিক্রিয়াটা দেখাবো। তাহলে আমি এখান থেকে শুরু করছি। SN1 বিক্রিয়া এই ধাপ থেকে শুরু হচ্ছে। আমি এই ধাপটা আবার এঁকেছি। এটার একটা পজিটিভ চার্জ আছে, আর আয়োডাইডটা বেরিয়ে গেছে। আমি এর যোজ্যতা ইলেকট্রনগুলো আর আঁকছি না। আর এরপর কি ঘটবে, এখানে একটা দুর্বল ক্ষার প্রতিস্থাপিত হবে। এখানে দুর্বল ক্ষারটা হলো আসলে মেথানল। এখানে মিথানল হলো দুর্বল ক্ষার। আমি এখানে মিথানলটা আঁকি। আমি একটা মিথানল অণু আঁকছি। এর 2টা ইলেকট্রন যুগল আছে যারা বন্ধনে আবদ্ধ নয়, আর এটা হলো একটা দুর্বল ক্ষার। এটা একটা ইলেকট্রন দান করতে আগ্রহী। এর এখানে একটা আংশিক নেগেটিভ চার্জ আছে, কারণ অক্সিজেন বেশি তড়িৎ ঋণাত্মক। এর পুরো নেগেটিভ চার্জ নেই, তাই এটা একটা শক্তিশালী নিউক্লিওফাইল নয়, কিন্তু এটা এই কার্বোক্যাটায়নকে একটা ইলেকট্রন দান করতে পারে, আর সেটাই এখানে ঘটে যাচ্ছে। এটা একটা ইলেকট্রন এই কার্বোক্যাটায়নকে দান করবে, আর সেটা ঘটার পরে এটা দেখতে এরকম হবে। এটা হলো মূল অণুটা। এবার এই ম্যাজেন্টা ইলেকট্রনটা এই কার্বোক্যাটায়নকে দান করা হয়েছে, আর অন্য প্রান্তে এখানকার এই নীল ইলেকট্রনটা অক্সিজেনের সাথে আছে। এটা এখন বন্ধনযুক্ত হচ্ছে। এটা হলো অক্সিজেন। এখানে অন্য ইলেকট্রন যুগলটা অক্সিজেনের সাথে আছে, আর এটা বন্ধনযুক্ত আছে একটা হাইড্রোজেন আর একটা মিথাইল গ্রুপের সাথে। আর এই শেষ ধাপে আরেকটা দুর্বল ক্ষার এসে হয়তো এখান থেকে প্রোটন বের করে নিবে। এখানে একটা বিষয় পরিষ্কার করা দরকার। অক্সিজেন এখানে নিরপেক্ষ ছিল, মিথানল এখানে নিরপেক্ষ। এটা একটা ইলেকট্রন দিয়ে দিচ্ছে এই কার্বোক্যাটায়নকে। এই কার্বোক্যাটায়নটার একটা পজিটিভ চার্জ ছিল, কারণ সেটা একটা ইলেকট্রন হারিয়েছিল। এবার সেটা একটা ইলেকট্রন ফিরে পেয়ে নিরপেক্ষ হয়ে গেল। অন্যদিকে মিথানল নিরপেক্ষ ছিল, এটা একটা ইলেকট্রন ছেড়ে দিল, তাই এটা এবার পজিটিভ হয়ে গেল। এখানে আরেকটা মিথানল থাকতে পারে, এখানে আরেকটা মিথানল অণু এদিকে কোথাও থাকতে পারে, সেটা এখানে কোথাও থাকতে পারে। এটাও কিন্তু এখানকার এই পজিটিভ আয়ন থেকে একটা প্রোটন বের করে নিতে পারে। তাহলে এখানকার এটা থেকে এটা ইলেকট্রন এই হাইড্রোজেন প্রোটনের কাছে যাবে, আর এই হাইড্রোজেনের ইলেকট্রনটা অক্সিজেন নিয়ে নেবে, আর তখন এটা নিরপেক্ষ হয়ে যাবে। তাহলে চূড়ান্ত ধাপে এগুলো দেখতে এরকম হবে। এখানে এটা আছে, এর সাথে যে মিথানলটা যুক্ত হয়েছিল সেটা তার হাইড্রোজেনটা হারিয়েছে, তাহলে এটা এরকম দেখাবে। এখানে শুধু অক্সিজেন আর CH3 থাকবে, আর এটা এখন নিরপেক্ষ, কারণ এটা একটা ইলেকট্রন পাচ্ছে যখন হাইড্রোজেন প্রোটনটা এই অণু থেকে বেরিয়ে যাচ্ছে। এটা আঁকতে চাইলে এর আসলে এরকম 2 জোড়া অতিরিক্ত ইলেকট্রন আছে। আপনি যদি শেষ মিথানলটা আঁকতে চান, এটা এবার একটা পজিটিভ ক্যাটায়ন হবে, সেটা দেখতে এরকম হবে। এটা হবে OH CH3H, আর এখানে এর বন্ধনে আবদ্ধ নয় এরকম ইলেকট্রন যুগল থাকবে। এটার এবার একটা পজিটিভ চার্জ আছে। এটা হলো SN1 বিক্রিয়া। এখানে আরেকটা যে বিক্রিয়া ঘটবে তা হলো E1 বিক্রিয়া।
E1 বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের প্রথম ধাপটা দেখতে এরকম হবে। এটা হলো আমাদের প্রথম ধাপ। এখানে সব কিছু সোজাসুজি পাওয়া যাচ্ছে। এখানে লিভিং গ্রুপটা বেরিয়ে গেছে, উভয় বিক্রিয়াতে লিভিং গ্রুপটা বেরিয়ে গেছে, তাই আয়োডাইডটা উপরে এখানে আছে, এখানে আয়োডাইড আছে। আর E1 বিক্রিয়াতে কিছু প্রতিস্থাপিত হয় না। এখানে একটা বেটা কার্বন হতে একটা হাইড্রোজেনকে একটা ক্ষার বের করে নেয়। এখন দেখা যাক বেটা কার্বন আসলে কি। আলফা কার্বন হলো কার্বোক্যাটায়নের কার্বনটা, সেটা হলো এখানে, এটা হলো আলফা কার্বন। এর পরের কার্বনটাই হলো বেটা কার্বন। তাহলে এটা বেটা কার্বন, এটা একটা বেটা কার্বন, আর এটাও একটা বেটা কার্বন। এখন এখানকার এই কার্বনটা কোনো হাইড্রোজেনের সাথে বন্ধনযুক্ত নেই, এর সাথে শুধুমাত্র অন্য কার্বন যুক্ত, তাই এটা কোনো হাইড্রোজেন হারাবে না। তাহলে আমাদেরকে এই কার্বন যার সাথে 3টা হাইড্রোজেন যুক্ত আর এই কার্বন যার সাথে 2টা হাইড্রোজেন যুক্ত, এদের দিকে দেখতে হবে। আমি এটা এখানে আগে আঁকিনি, কিন্তু এখানে হাইড্রোজেন আছে, এটা 2টা হাইড্রোজেনের সাথে যুক্ত। এখানে জাইটসেভের নীতি অনুযায়ী বেশি প্রোডাক্ট সেটাই উৎপন্ন হবে যখন যেই কার্বনের সাথে কম হাইড্রোজেন যুক্ত আছে সেটা একটা হাইড্রোজেন হারাবে। এখানে এই কার্বনের সাথে 2টা হাইড্রোজেন আছে আর এটাতে আছে 3টা, তাহলে যে কার্বনটা ক্ষারের কাছে একটা হাইড্রোজেন হারাবে বা ক্ষারের কাছে একটা হাইড্রোজেন হারানোর সম্ভাবনা তারই বেশি হবে যার 2টা হাইড্রোজেন আছে। যার 3টা হাইড্রোজেন আছে তার নয়, যার কম হাইড্রোজেন আছে সেই হাইড্রোজেন হারাবে। এক্ষেত্রে ক্ষারটা হলো মিথানল। SN1 বিক্রিয়ায় এটা নিউক্লিওফাইল হিসেবে কাজ করেছে। SN1-এ এটা দুর্বল নিউক্লিওফাইল হিসেবে কাজ করেছিল, এখন এটা একটা দুর্বল ক্ষার হিসেবে কাজ করবে। তাহলে এখানে মিথানল আছে, এটা হাইড্রোজেন, এটা CH3, এখানে এর কিছু ইলেকট্রন আছে, এর আংশিক নেগেটিভ চার্জ থাকবে। এটা এর একটা ইলেকট্রন এখানকার এই হাইড্রোজেন প্রোটনকে দেবে। হাইড্রোজেন তার ইলেকট্রনটা সাথে করে নিয়ে যাবে না, সেই ইলেকট্রনটা এই কার্বোক্যাটায়নের কাছে এসে এটাকে নিরপেক্ষ করবে আর সেখানে একটা দ্বিবন্ধন গঠিত হবে। তাহলে এটা ঘটার পর আমরা এরকম কিছু একটা পাবো। এটা হলো আমাদের মূল অণুটা। এখন এখানকার এই কার্বনটাকে হলুদ রং দিয়ে দেখাই। এটা একটা হাইড্রোজেন হারিয়েছে, পেছনের হাইড্রোজেনটা এখনও এখানে আছে, আমি চাইলে সেটা আঁকতে পারি, এখানে জিনিসগুলো হিজিবিজি করার দরকার নেই। এটা এবার প্রাইমারি কার্বনের সাথে দ্বিবন্ধন গঠন করবে। এটা এবার দ্বিবন্ধন গঠন করলো, যে ইলেকট্রনটা হাইড্রোজেনের সাথে বন্ধনযুক্ত ছিল সেটা এবার কার্বোক্যাটায়নের কাছে চলে গেছে, তাই সেটার সাথে দ্বিবন্ধন হচ্ছে। আর এবার এই মিথানলটা একটা পজিটিভ আয়নে পরিণত হয়েছে, মিথানলটা এবার পজিটিভ আয়নে পরিণত হয়েছে, CH3। আর এবার এর এই বন্ধনটা আছে, হাইড্রোজেনের সাথে এর বন্ধন গঠিত হচ্ছে। মিথানল যেই ইলেকট্রনটা দিয়ে দিল আমি সেটা ম্যাজেন্টা রং দিয়ে দেখাই, আর এর এক জোড়া অতিরিক্ত নিঃসঙ্গ ইলেকট্রন এখানে থাকছে। তাহলে এই পরিস্থিতিতে আমরা সবগুলো ক্লু এর দিকে দেখেছি। সবগুলো ক্লুই ছিল SN2 আর E2 এর বিরুদ্ধে, সেগুলো SN1 আর E1 এর অনুকূল ছিল। আপনি যদি আসলেই দেখতে চান যে এই বিক্রিয়ায় কি ঘটবে, তবে আপনি SN1 এবং E1 দুইটা বিক্রিয়ারই প্রোডাক্ট পাবেন। আপনি এই প্রোডাক্ট এবং এই প্রোডাক্ট পাবেন।